অধিকার আদায়ে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের মিছিল সমাবেশ, শ্রমিকের অধিকার আদায়ের দাবি। এই অভ্যুত্থান যতটুকু ছাত্রের তার চেয়ে বেশি শ্রমিকের, ফলে একটা নতুন দেশে যেন কোনোভাবেই শ্রমিকদের প্রতি বঞ্চনা না হয়। শ্রমিকদের জন্য যে মমতা, ভালোবাসা এবং অধিকার আদায়ের জন্য যে মেন্টাল কমিটমেন্ট, সেটা ফিরে আসতে হবে। ৩৩ বছর পর জাকসু নির্বাচনের ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ৩১ জুলাই ভোট গ্রহণ, একই দিনে হল সংসদ নির্বাচন। দুই মাস পর পদ্মা মেঘনায় হাজারো জেলে মাছঘাটে উৎসবের আমেজ, এখনো মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এবং পঞ্চগড়ের ব্যবসা বাণিজ্যে কুরিয়ার ও পার্সেল সার্ভিস এনেছে নতুন দিগন্ত। হস্তশিল্প, কৃষি পণ্য বেচাকেনায় দিনে কোটি টাকার লেনদেন। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহরিন অ্যানি। নেত্রকোনায় বড় কোনো শিল্প প্রতিষ্ঠান নেই, তাই শ্রমিকের অধিকাংশই কৃষি কাজে জড়িত। কাজের জন্য ভোর থেকে বসে থাকতে হয় সড়কে, কখনো কখনো মেলে না কাজও। পুরুষের পাশাপাশি কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়লেও এখনও পিছিয়ে নারী শ্রমিকরা। ইট ভাঙার শ্রমিক কিংবা তৈরি পোশাক শিল্প, সব ক্ষেত্রে রয়েছে বেতন বৈষম্য। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। ভোর হওয়ার সাথে সাথেই নেত্রকোনার তেরিবাজারে ভিড় জমান শ্রমিকরা। কৃষিকাজ, মাটি কাটা কিংবা নির্মাণ কাজ, সব কাজে শ্রমিক পাওয়া যায় এই বাজারে। তাই যে যার মতো প্রয়োজন মতো দরদাম করে নিয়ে যান শ্রমিক। দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে তেরিবাজারে বেচাকেনা হয় শ্রমিক। কাজের আশায় দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। এই জায়গায় আসি, বসি, অনেক লোক এর থেকে আসে, নেয় আমরা কাজে কামে। 40 বছরে আই, একদিন করলে 3 দিন হয় না। এইখানে সব ধরনের লোক পাওয়া যায়, মাটি কাটার লোক পাওয়া যায়, ধান কাটার লোক পাওয়া যায়। রোদ, বৃষ্টি কিংবা ঝড়, প্রতিদিনই এ বাজারে কাজের আশায় অপেক্ষা করেন শ্রমিকেরা। অনেকটা দরদাম করেই এখান থেকে শ্রমিক যায় জেলার বিভিন্ন প্রান্তে। তবে এর বাহিরেও যেসব শ্রমিক রয়েছে তাদের জীবনই বা চলে কিভাবে, চলুন দেখে আসা যাক। তবে এই শ্রমিকদের কাজের কোনো বয়স নেই। এই যেমন 7 বছর বয়সী প্রকাশ রবি দাস, যে বয়সে হাতে খাতা কলম থাকার কথা, সেই বয়সে হাতে ধরেছে লোহার হাতুড়ি। এখানে ইট ভাঙি। কখন থেকে কখন? সকাল থেকে দুপুর পর্যন্ত। আমার তো খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও কি করণ দেবো, সাথে করে লয়ে আয়া তারপরেও কাজ কাম করি। আচ্ছা, কেউ 30 বছর, কেউ বা তারও বেশি সময় ধরে ইট ভেঙে জীবিকার যোগান দিচ্ছেন, যারা তাদের বেশিরভাগই নারী। এই কর্মে অনেকে হারিয়েছেন চোখ, অনেকে হয়েছেন গুরুতর আহত। তারপরেও জীবিকার তাগিদে চলছে যুদ্ধ। যাদের জানা নেই শ্রমিক দিবস বা তার গুরুত্ব, শুধু জানেন কাজ করলেই মিলবে খাবার। দিবস টিবস লই আমরা কিনি খাই না, রাত নুত পাটা এলাই বেটেনে মহিলারা ইট পড়ে গিয়ে এই বাংতাছি, বাংলাতে চল্লি গিয়ে পড়িয়েছে, পড়ে গিয়ে নষ্ট হয়েছে। পরে কত আনো গেলাম, পয়সার লেগে এই চৌকি ঠিক করতাম। জেলার বিসিক শিল্পনগরীতে কাজ করেন প্রায় শতাধিক নারী, যেখানে কাজ করে মেলে জীবন জীবিকার খোরাক। যদিও পুরুষের সাথে সমানতালে কাজ করলেও বেতন মিলে অর্ধেক। আমরা যা যতদিন কাম করি ততদিনই আমরা ভাত আছে, কাম নাই আমরা কেউ চালানির মতন লোক নাই। আগে নারীরা বসে থাকতো, এখন নারীরা বসে থাকে না, এখন অনেক কর্ম করে, যে টেলারি কাজ করে, যে গার্মেন্টসে কাজ করে। নারীরা কর্মক্ষেত্রে এগিয়ে আসলেও অধিকার আর বৈষম্যের কারণে অনেকটাই পিছিয়ে। আমরা অধিকার কাগজে জানি, কলমে জানি এবং মুখে বলি, কিন্তু বাস্তবে আসলেও সেই অধিকারগুলো পাওয়াটা খুবই কঠিন এবং পাচ্ছে না। আমার ধারণা আমি নিজেও পাচ্ছি না, কোনো না কোনোভাবে আমি বঞ্চিত হচ্ছি অধিকার থেকে। নারীদের কর্মক্ষেত্রে এগিয়ে আনতে প্রতিষ্ঠানগুলোতে আলাদা ওয়াশ ব্লক, নিরাপত্তা, বেতনসহ সব দিকে জোর দেওয়া হচ্ছে বলে দাবি করেছে জেলা প্রশাসক। সরকারি বিভিন্ন দপ্তর থেকে নারীদেরকে আসলে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
যার মাধ্যমে কিন্তু নারীরা আসলে কর্মক্ষম হয়ে উঠছে এবং তারা কিন্তু উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং এই উদ্যোক্তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় নারীদের কর্ম সৃষ্টি হচ্ছে এবং নারী শ্রমিকরা কাজ করছে। শ্রমিক দিবসটি শুধুমাত্র ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ না রেখে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংগঠনগুলো কাজ করবে এমন প্রত্যাশা খেটে খাওয়া শ্রমিকদের। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। বকেয়া বেতন আর আন্দোলন সংগ্রামে শ্রমিকদের জীবন পার। ন্যায্য মজুরির অভাবে জীবনকে সাজাতে পারছে না তারা। ট্রেড ইউনিয়নের পাশাপাশি শ্রম আইনের যথাযথ বাস্তবায়নে সরকারের আন্তরিক সদিচ্ছা প্রয়োজন বলে মনে করছেন শ্রমিক সংগঠনের নেতারা। তবে কারখানাগুলো পরিদর্শনের পাশাপাশি শ্রমিকদের অভিযোগ আমলে নিয়ে সেগুলো সমাধান করা হচ্ছে বলে দাবি শ্রম অধিদপ্তরের। অমিত হাসানের প্রতিবেদনে বিস্তারিত। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের প্রায় ৮০টি দেশে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন ও শ্রম অধিকার আদায়ে এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। আন্দোলন উৎসবে বাংলাদেশেও পালিত হয় এই দিবসটি। তবে শ্রমিকদের গুরুত্ব যেন শুধু এই একটি দিনকে ঘিরেই সীমাবদ্ধ। শফিক হাওলাদার ২৫ বছর ধরে করছেন বালি বহনের কাজ। শুরুতে দৈনিক ২০০ থেকে ২৫০ টাকা মজুরি পেলেও এখন পাচ্ছেন ৫০০ টাকা। সে হিসেবে আড়াই দশকে তার দৈনিক গড় আয় বেড়েছে মাত্র ২৫০ টাকা। আর এক শ্রমিক ইয়াসিন আরাফাত প্রায় ১০ বছর ধরে কাজ করছেন জাহাজ থেকে পণ্য নামানোর। ১০ বছর আগে প্রতি বস্তায় ৫ টাকা মজুরি পেতেন, আজও চলছে সেই দর। আগে যে অবস্থা এখন ভাই ভাড়া হইয়া কি মালের দাম বাড়ে কিন্তু ভাড়া বাড়ে না। ১০-১৫ বছর হয়ে গেছে, এখনো সেই ৫ টাকাই চলে। আমাদের একটাই দাবি যে ১০ টাকা ন্যায্য মূল্যে ১০ টাকা লেবারের হাতে যেন পৌঁছাইয়ে দেয়। বস্তার রেট বাড়ে না, আমরা অনেক ঘাম জড়াই ভাই, অনেক কষ্ট করি, কিন্তু আমাদের এই যে দ্রব্যমূল্য যে দাম যে বেলে ভাই বাড়তেছে ভাই, কিন্তু আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যাইতেছে ভাই। প্রযুক্তির যুগে মানুষের জীবন ধারণকে সহজ ও ব্যয়বহুল করেছে, কিন্তু শ্রমিকদের জীবনযাত্রায় ঘটেনি তেমন পরিবর্তন। ন্যায্য মজুরি, কর্মঘণ্টা ও নিরাপদ কর্মস্থলের জন্য আন্দোলন করলেও রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক কোনো ক্ষেত্রেই শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করেন শ্রমিক সংগঠনগুলোর নেতারা। এখানে সবচেয়ে যে বড় সমস্যা সেটা হচ্ছে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার এটা নিশ্চিত না করা। শ্রমিকরা যদি সংগঠিত হতে পারতো, শ্রমিকরা যদি তাদের অধিকার সম্পর্কে জানতে পারতো, যদি প্রতিবাদ করার রাস্তাটা তাদের সামনে থাকতো, তাহলে আসলে অনেক দাবি তারা আদায় করে নিতে পারতো। আন্তর্জাতিকভাবে অনেকটা আইন আমাদের দেশেও পাস হয়েছে, কিন্তু আমাদের সে সরকারের ইচ্ছা না থাকার কারণে, যে যখন সরকার যায় তার ইচ্ছা না থাকার কারণে শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়ন হয় না। শ্রম অধিদপ্তর বলছে অধিকার আদায়ে ছোট ছোট কারখানায় ট্রেড ইউনিয়নেরও সুযোগ আছে। ট্রেড ইউনিয়ন করতে কেউ বাধার সম্মুখীন হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান অধিদপ্তরের এই কর্মকর্তা। ট্রেড ইউনিয়ন যদি করতে চায় তাহলে তাদের যদি আমরা নিয়ম মাফিক যদি তারা আবেদন আমাদের কাছে করে এবং আমরা কাগজপত্র যদি ঠিকমতো পাই, যে সমস্ত ডকুমেন্ট দেওয়া দরকার আইন এবং বিধিমালা অনুযায়ী যদি সেগুলো আমরা পাই, তাহলে আমরা ট্রেড ইউনিয়ন দিই। প্রতিষ্ঠান পর্যায়ে কেউ বাধা সৃষ্টি করে সেই বিষয়েও আমাদের কাছে যদি অভিযোগ আসে, তাইও আমরা হয়তো সেই বিষয়ে হয়তো আমরা ব্যবস্থা নিতে পারি। এদিকে বরিশালের বড় কারখানার শ্রমিকদের কাছ থেকে তেমন একটা অভিযোগ আসে না, তবে ছোট বা মাঝারি প্রতিষ্ঠান থেকে এলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অধিদপ্তরের উপমহা পরিদর্শক। প্রোটোকল অনুসারে আমরা প্রত্যেকটি কারখানা, দোকান এবং প্রতিষ্ঠানে আমরা ভিজিট করি এবং সেই ভিজিট অনুসারে যদি আমাদের কোনো ভায়োলেশন পাই, সেই ভায়োলেশন অনুসারে আমরা নোটিশ প্রদান করি এবং পরবর্তীতে যদি কেউ দেখা যায় যে সেটা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, তা আমরা শ্রম আদালতে অভিযোগ দায়ের করি। বরিশাল বিভাগে ১০৬০টি কারখানায় কাজ করছেন লক্ষাধিক শ্রমিক। এর মধ্যে ৭০% পুরুষ আর ৩০% নারী। মাসের পর মাস, বছর ঘুরে বছর চলে গেলেও কতটা পূরণ হচ্ছে শ্রমিকদের দাবি? শুধুমাত্র কথার ফুলঝুরি নয়, বাস্তবেও উন্নত বিশ্বগুলোর মতো বাংলাদেশের শ্রমিকদের শ্রম ও আত্মমর্যাদা বাস্তবায়ন হোক এবারের মে দিবসে, এমনই প্রত্যাশা শ্রমিকদের। অমিত হাসান, এখন বরিশাল। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। চট্টগ্রাম ও কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে চলছে র্যালি ও সভা সমাবেশ। এছাড়া বেতন বোনাস পরিশোধ ছাঁটাই বন্ধ ও রেশনিংয়ের দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সমাবেশ করেছেন শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের কাজিরদেরি থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম ও কুমিল্লার শিল্পকলা একাডেমি এলাকা থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম এবং গাজীপুরের চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রহমান। প্রথমে চলে যাব চট্টগ্রামের ফয়সালের কাছে। ফয়সাল, আপনি জানাবেন মে দিবসের আয়োজন কেমন দেখছেন এবং সমাবেশ থেকে কি বলছেন বক্তারা?
মানে আমরা সকাল থেকে বিভিন্ন সংগঠনের আয়োজন দেখছি, সকাল 8টা থেকে বিভিন্ন সংগঠনের র্যালি ছিল, সমাবেশ ছিল। এখন আমরা রয়েছি চট্টগ্রাম যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র যে চট্টগ্রাম শাখা, তাদের উদ্যোগে একটি বড় মিছিল বের করা হয়েছে চট্টগ্রামের কাজীরদুয়ারি থেকে। সেটি এখন নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রবর্তক মোড় হয়ে গোলপাহাড়ের দিকে আসছে এবং আমরা দেখছি যে এখানে আসলে বিভিন্ন সংগঠনের 2000-এর মতো শ্রমিক কিন্তু অংশ নিয়েছে। 16টি সংগঠন আছে, একেবারে যারা দোকান কর্মচারী আছে তাদের থেকে শুরু করে জাহাজ ভাঙা শ্রমিক, একেবারে যারা ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন তেমন শ্রমিক আছেন এবং 16টি সংগঠনের শ্রমিকেরা এখানে অংশ নিচ্ছেন এবং একটি বড় সমাবেশ, একটি বড় র্যালি দেখতে পাচ্ছি। এবং এখানে আসলে তারা বলছেন যে মূলত যে মে দিবসের যে মূল চেতনা, যে কারণে মে দিবসের সূচনা হয়েছিল, সেই কর্মঘণ্টা বাস্তবায়নের যে বিষয়টি, অর্থাৎ ন্যূনতম 8 ঘন্টা যে কর্মঘণ্টা, সেটি কিন্তু চট্টগ্রামের অনেক প্রতিষ্ঠানে কিন্তু এখনও বাস্তবায়িত হয় না। অনেক শিল্প কারখানায় কিন্তু এখনও শ্রমিকদের উপর কথায় কথায় নানা ধরনের নির্যাতন করা হয়, শ্রমিক ছাঁটাই করা হয় এবং বিভিন্ন ধরনের যে অনিয়ম শ্রমিকদেরকে নিয়ে সেগুলো কিন্তু এখনও দেখা যায়। তো সেই বিষয়টি তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যে এখানে মূলত যেহেতু জিনিসপত্রের দাম বা পণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেক বৃদ্ধি পেয়েছে, সেহেতু তারা রেশনিং পদ্ধতি চালুর উপর জোর দিচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এই যে শ্রম সংস্কার যে কমিশন, সে কমিশনের যে সুপারিশগুলো আছে সেগুলো যাতে বাস্তবায়িত হয় সেই দাবি তারা তুলছেন। এবং আগে তারা দাবি তুলতেন যে ন্যূনতম মজুরি 20,000 টাকা করার জন্য, তবে এবছর যেটি দেখছি যে আসলে তারা ন্যূনতম মজুরি 30,000 টাকা করার জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং আমরা যেটি দেখছি যে আসলে এই শ্রমিক সমাবেশে বা শ্রমিক র্যালিতে কিন্তু নানা বয়সী এবং নানা লিঙ্গের এই শ্রমিকরা রয়েছেন আমরা দেখছি এবং এটি কিন্তু একটি বৃহত্তম র্যালি এবং চট্টগ্রামের যারা কমিউনিস্ট পার্টির যে সংগঠনটি আছে তাদের নেতৃত্বে মিছিলটি করা হচ্ছে। আমরা চলে যাচ্ছি এখন কুমিল্লায় এবং কুমিল্লায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদ আলম। তিনি জানাবেন সেখানকার শ্রম এই যে মে দিবসের সবশেষ কর্মসূচি। ফয়সাল, আসলে শ্রমিক মালিক এক হয়ে গড়বে দেশ নতুন করে, এই ধরনের একটি স্লোগান নিয়ে মূলত হচ্ছে আজকে কুমিল্লায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রমিকের যে সংগঠনগুলো রয়েছে তাদের উদ্যোগে কুমিল্লার টাউন হল মাঠে জমায়েত হয় বিভিন্ন সংগঠনের ব্যানারে শ্রমিকরা। সেখান থেকে মূলত কুমিল্লা শিল্পকলা একাডেমির উদ্দেশ্যে তারা র্যালি বের করেন ঠিক সকাল 11:10-এর দিকে। এখানে আমরা কয়েকজন শ্রমিকের সাথে তারা কথা বলেছি, তারা আমাদেরকে আসলে বলছেন যে এখন পর্যন্ত যে বৈষম্য রয়েছে শ্রমিকদের মধ্যে সেটি আসলে এখনও বিরাজমান। তারা বলেন যে নতুন এই সংস্কারের মধ্য দিয়ে যেন শ্রমিকরা যে ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে থাকেন সে ধরনের বৈষম্য এবং নিপীড়ন যেন বন্ধ হয়, তারা এই দাবিটুকু জানিয়েছেন। আমরা দেখেছি যে কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই র্যালিতে উপস্থিত ছিলেন, যে র্যালিটি কুমিল্লা টাউন হল থেকে শুরু হয়ে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়েছে। এখানে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামের নেতৃবৃন্দ ছিলেন এবং জেলা এবং মহানগরের বিএনপির নেতৃবৃন্দ ছিলেন। এছাড়াও বিভিন্ন ছাত্র এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন। তারা এছাড়াও আমরা টাউন হলে দেখেছি যে শ্রমিকদের ক্লান্তি দূর করার জন্য যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে ঠান্ডা পানির শরবত আসলে খাওয়ানো হয়েছে। একই সঙ্গে যে শ্রমিকরা আসলে নানান কাজে ভারী এবং হালকা কাজ করতে গিয়ে নানান সময় আহত হন এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হন, তাদের মাঝে আসলে যে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ফ্রি চিকিৎসা সেবাটা দিয়েছিলেন বাংলাদেশ ডক্টর অ্যাসোসিয়েশন। একই সঙ্গে আমরা দেখেছি যে এই যে সকাল থেকেই কুমিল্লার বিভিন্ন, যেমন আপনি শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন ছোট বড় রিক্সা, ভ্যান, নির্মাণ শ্রমিক, একই সঙ্গে ইট তৈরির যে জায়গাগুলো রয়েছে সেগুলো শ্রমিক, বিভিন্ন পেশাজীবী শ্রমিকরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। তারা মিছিলে তাদের দাবিটুকু তারা শ্রমিকের যে নেতৃবৃন্দ রয়েছেন বা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন
তাদের নজরে আনার চেষ্টা করেছেন। তো আমরা চলে যাব এখন গাজীপুরে, সেখানে শ্রমিক ছাঁটাই এবং বেতন বন্ধের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইফতেখার, সেখানকার খোঁজ খবর জানাবেন তিনি। সকাল থেকেই কিন্তু আজকে মহান মে দিবস উপলক্ষে গাজীপুরে বিভিন্ন ধরনের যে সমাবেশ এবং যে র্যালি সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা। এটি গাজীপুরের শিল্প এলাকার সবচেয়ে প্রাণকেন্দ্র বলা হয় এবং এখানে আমরা সকাল থেকে দেখছিলাম যে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন সেক্টরের শ্রমিক, অর্থাৎ বলা যায় যে পোশাক কারখানা থেকে শুরু করে সব ধরনের যে সব পর্যায়ে সব সেক্টরের শ্রমিকরা কিন্তু এখানে কিন্তু জড়ো হয়েছেন খন্ড খন্ড মিছিল নিয়ে এবং তাদের যে মিছিলের তাদের হাতে আমরা দেখেছি যে নানান ধরনের যে স্লোগান এবং প্রতিবাদের যে ভাষার যে প্ল্যাকার্ড সেগুলো রয়েছে এবং এইসব প্ল্যাকার্ডের মধ্যে তাদের যে বিভিন্ন সময় তাদের যে ন্যায্যতা এবং যে অধিকার আদায়ের যে দাবিগুলো সেগুলো তুলে ধরা হয়েছে এবং এই সংগঠনগুলোর মধ্যে থেকে বারবার কিন্তু একটা বিষয় তুলে ধরা হয়েছে, সেটি হচ্ছে বিগত সময়গুলোতে যে শ্রমিকরা যে বৈষম্যের শিকার হয়েছেন সেই বৈষম্য দূর করার জন্য তারা দাবি করেছেন। এখানে যে অভ্যুত্থানকারী শ্রমিক জনতার যে একটি ব্যানার রয়েছে, পাশাপাশি গার্মেন্টস বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন ধরনের যে ফেডারেশন গুলো রয়েছে শ্রমিক, সেসব ফেডারেশনের শ্রমিক নেতারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে সুনির্দিষ্টভাবে তারা বেশ কয়েকটি দাবি তুলেছেন। এই দাবিগুলোর মধ্যে হচ্ছে যে বিভিন্ন যে কলকারখানাগুলো রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের যে বেতন বোনাস বকেয়া রয়েছে সেই বেতন বোনাস গুলো পরিশোধ করতে হবে। পাশাপাশি যে বিভিন্ন কলকারখানা এবং বিভিন্ন জায়গায় যে শ্রমিকদেরকে ছাঁটাই করা হচ্ছে সেই ছাঁটাই বন্ধ করার দাবি তোলা হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার জন্য কিন্তু তারা দাবি তুলছেন এবং সেটি খুব দ্রুততম সময়ের মধ্যে যেন কার্যকর করা হয় সেই দাবি কিন্তু তারা কিন্তু তুলছেন। পাশাপাশি যে বিভিন্ন সময় যে বিভিন্ন কলকারখানাগুলোতে শ্রমিকরা যে নিপীড়নের শিকার হন, নির্যাতনের শিকার হন, সেই দাবিগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে এবং এখানে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে একটি সমাবেশ থেকে প্রতিবাদী গান করা হচ্ছে এবং এটি শুধুমাত্র যে আজকে একটি দিবস, সেটি প্রতীকী দিবস, সেটি এটি একটি ন্যায্য অধিকার আদায়ের দিন এবং সেই দিনটিকে স্মরণ করে কিন্তু শ্রমিকরা যে তাদের বিভিন্ন যে দাবি রয়েছে সেই দাবিগুলো তুলে ধরছেন এবং সেই সমাবেশ কিন্তু এখন কিন্তু চলছে এবং সমাবেশ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরে মে দিবসের সবশেষ তথ্য। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। ৩৩ বছর পর জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ৩১ জুলাই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ, একই দিনে হবে হল সংসদ নির্বাচনও। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, ৩৩ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি জাকসুর যে ভবনটি রয়েছে। দীর্ঘ ৩৩ বছর কিন্তু এই ভবনটি একেবারেই ফাঁকা পড়েছিল, কোনো রকম কার্যক্রমের বাইরে কিন্তু ছিল। এই জাকসুর যে নির্বাচন, কাঙ্ক্ষিত যে নির্বাচনটি, সেটি কিন্তু ৩৩ বছর পর হতে যাচ্ছে। সর্বশেষ গতকাল মধ্যরাতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তফসিল ঘোষণা করেছে। ৩১ জুলাই কিন্তু তফসিল নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে। সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই তফসিলের মধ্য দিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অংশীজন যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু স্বস্তি ফিরে এসেছে। কারণ এই জাকসু নিয়ে কিন্তু এর আগে বিগত সরকারগুলোর সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং কি অনশনের মতো কর্মসূচিও দিয়েছিল, কিন্তু জাকসু নির্বাচনের দাবি কিন্তু তাদের পূরণ হয়নি। অবশেষে দাবির প্রেক্ষিতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন এই সরকারের সময় এসে কিন্তু জাকসুর দাবি মেনে নিয়েছে এবং বহুল কাঙ্ক্ষিত জাকসুর যে নির্বাচন সেটি হতে যাচ্ছে ৩১ জুলাই। তবে শিক্ষার্থীদের কিছু শিক্ষার্থী কিন্তু চেয়েছিলেন ৩১ জুলাই যে জাকসুর তফসিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেটি আসলে কিছু শিক্ষার্থী আসলে মেনে নিতে চাননি। তারা বলছিলেন যে জুলাই ছাত্র জনতার আন্দোলনে যারা গণহত্যার সাথে জড়িত ছিল, যারা স্বৈরাচারের দোসর ছিল, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী যারা স্বৈরাচারের দোসর এবং ছাত্র জনতার গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় এনে তারপরে তফসিল ঘোষণার পক্ষে কিন্তু কিছু শিক্ষার্থী ছিল। কিন্তু
বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বিপাক্ষিক একটি বিষয় ছিল। কিছু অংশ শিক্ষার্থী যারা বেশিরভাগ অংশ শিক্ষার্থীদের দাবির মুখে কিন্তু তফসিল ঘোষণা করতে বাধ্য হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেছে তফসিলের পাশাপাশি যে তফসিল ঘোষণা করা হয়েছে, যে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, ঘোষিত নির্বাচনের তারিখের মধ্যেই ফ্যাসিস্টদের যে দোসর রয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনার কার্যক্রম একই সাথে অব্যাহত থাকবে। ফলে কিন্তু সবাই এই ভিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস মেনে নিয়ে এই তফসিলকে মেনে নিয়েছে এবং শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে সবাই কাজ করছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। 2 মাস নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরতে নেমেছেন জেলেরা। বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে নদী পাড়ের আড়ত। এ নিয়ে জানাতে চাঁদপুর হরিণা মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, আড়তগুলোতে ক্রেতা সমাগম কেমন দেখছেন, কি বলছেন জেলেরা, জানাবেন। আমি কিছু সময় আগে হরিণা ফেরিঘাটে ছিলাম, সেখান থেকে আসলে সেই জায়গার মাছ বেচা কেনার তথ্য আমি জানিয়েছি। বর্তমানে আছি আমি দেশের অন্যতম বৃহৎ ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে, যেখানে শুধু চাঁদপুর নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে তাজা ইলিশ কেনার জন্য। আসলে আপনি আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতাদের কর্মচাঞ্চল্য। যদিও 2 মাসের নিষেধাজ্ঞার পরে মধ্যরাত থেকে জেলেরা নদীতে নেমেছে ইলিশ ধরার জন্য, কিন্তু তাদের কাঙ্ক্ষিত মাছ না পাওয়ারই কিন্তু কথা আমরা বেশি শুনতে পাচ্ছি, এবং যার কারণে কিন্তু বাজারে যে ইলিশের সরবরাহ আছে বর্তমানে তা কিন্তু খুবই নগণ্য বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারপরেও এই যে 2 মাসের বিরতির পরে তারা তাদের নিজেদের কর্মস্থলে ফিরতে পেরেছেন, সেই জন্য কিন্তু তারা অনেকটাই খুশি। তারা বলছেন যে আগামীতে ইলিশের উৎপাদন বাড়লে তখন হচ্ছে কি তাদের ব্যবসা বাণিজ্য আরো চাঙ্গা হয়ে উঠবে। আসলে আমি নদী পাড়ের যে বিভিন্ন আড়তগুলোতে ঘুরে দেখেছি, কথা বলেছিলাম জেলেদের সাথে, তারা যেটা বলছেন যে এখন নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা কিন্তু নেই বললেই চলে। তবে দেশীয় প্রজাতির যেই ধরনের ছোট মাছ আছে, বিশেষ করে বেলে মাছ, পোয়া মাছ, চিংড়ি মাছ সহ নানান ধরনের মাছ তারা পাচ্ছে। তবে তাদের যেই প্রত্যাশা ছিল 2 মাসের নিষেধাজ্ঞার পরে যেই ধরনের মাছ পাওয়ার তাদের আশা ছিল, তা কিন্তু তারা হতাশ হচ্ছেন বলে কিন্তু তারা বলছেন। আমি বিভিন্ন জেলেদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদের যেই জ্বালানি খরচ বাদ দিয়ে তারা যেই মাছ বিক্রি করতে পারছে, তাতে করে কিন্তু যৎসামান্য কিন্তু তারা লাভের মুখ দেখতে পাচ্ছেন। তাছাড়া ব্যবসায়ীরা বলছেন যে আসলে এই গেল 2 মাসের পরে তাদের আরো স্বাভাবিকভাবে কিন্তু তাদের কার্যক্রমে ফিরেছে। তবে মাছের আমদানি খুব কম থাকায় কিন্তু তারা কিন্তু খুব একটা লাভের মুখ দেখতে পাচ্ছেন না। তবে তারা প্রত্যাশা করছেন মাছের আমদানি সহসাই বাড়বে। আমি যদি একটু জানিয়ে রাখি, বর্তমানে আজকের বাজারে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে 1 কেজি ওজনের যে ইলিশ বিক্রি করা হচ্ছে তা কিন্তু 3000 থেকে 3200 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তাছাড়া মাঝারি মানের ইলিশ বিক্রি করা হচ্ছে 2200 থেকে 2400 টাকা দরে। তবে ছোট সাইজের ইলিশই কিন্তু বেশি দেখতে পেয়েছি, বড় সাইজের ইলিশ কিন্তু খুব কম সংখ্যক রয়েছে। পাশাপাশি অন্যান্য মাছের মধ্যে আসলে কিছু চাষকৃত মাছও কিন্তু বাজারে উঠেছে এবং দেখতে পেয়েছি সেগুলোও কিন্তু দাম 500 থেকে 600 টাকা কেজি দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমাদের চাঁদপুর বড় স্টেশন থেকে ইলিশের সবশেষ। চাঁদপুরের মাছের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। উত্তরের জেলা পঞ্চগড়ের ব্যবসা বাণিজ্যে কুরিয়ার ও পার্সেল সার্ভিস আমূল পরিবর্তন ঘটিয়েছে। হস্তশিল্প, কৃষিসহ প্রায় সব ধরনের পণ্য ও প্রয়োজনীয় কাগজপত্র আদান প্রদানে হয়েছে নতুন দিগন্তের সূচনা। এতে গতি বেড়েছে ব্যবসা বাণিজ্যে। প্রান্তিক এই জেলা থেকে দৈনিক কোটি টাকার পণ্য লেনদেন হচ্ছে কুরিয়ার ও পার্সেল সার্ভিসের মাধ্যমে। লুৎফর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। পঞ্চগড় জেলা শহরের সফল উদ্যোক্তা খাদিজা আক্তার, তার প্রতিষ্ঠানের তৈরি নকশিকাঁথা এখন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। খাদিজা আক্তারের ব্যবসাকে সহজ করে দিয়েছে বিভিন্ন কুরিয়ার ও পার্সেল সার্ভিস, যার মাধ্যমে দ্রুত সময় ও সহজেই গন্তব্যে পৌঁছে যাচ্ছে পণ্য। কন্ডিশনে আমরা দিয়ে দিই কুরিয়ারে প্যাকেট করে। এটা আমাদের আর কোনো থাকে না, খরচ থাকে না। কুরিয়ার মাধ্যমে ওরা টাকা ওখান থেকে মাল নিয়ে যায়, টাকা দিয়ে মাল নিয়ে যায়, পরে আমরা কুরিয়ার থেকে টাকাটা নিয়ে আসি। খাদিজা আক্তারের মতো জেলার ছোট বড় উদ্যোক্তাদের ব্যবসার প্রসার সহজ হয়েছে। জেলায় 8 থেকে 10টি কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে চা, মরিচ, সুপারি, বাদাম সহ প্রায় সব ধরনের পণ্য সামগ্রী দেশ জুড়ে লেনদেন করা যাচ্ছে সহজেই। ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের কারণে বাড়ছে গ্রাহকদের আস্থা। পণ্য ক্রেতার কাছে পৌঁছা মাত্রই মিলছে টাকাও। 10 বস্তা 5 বস্তা মাল লেগে তো এক গাড়ি মাল দেওয়া যায় না।
এই জন্য এই কুরিয়ারের মাধ্যমে দিলে মোটামুটি আরে 1 বস্তা 5 বস্তা এইভাবে দেওয়া যায়। কুরিয়ারের সুবিধা হচ্ছে যে সারা বাংলাদেশে এনাদের সার্ভিসটা অনেক ভালো, তাড়াতাড়ি এই গন্তব্যের মধ্যে মালটা পৌঁছায় এবং আমরা কন্ডিশনের টাকাটা সঠিক সময়ে পাই। 48 ঘন্টার মধ্যে মাল আমরা সেখানে নিরাপদে পৌঁছে যায় এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা টাকা পয়সার আগে যে ঝামেলা ছিলাম এই ঝামেলা থেকে আমরা মুক্তি পাচ্ছি। বিভিন্ন ডকুমেন্ট আদান প্রদানের মাধ্যমে শুরু হলেও বর্তমানে পণ্য আনা নেওয়ার সহজ মাধ্যমে পরিণত হয়েছে এই কুরিয়ার ও পার্সেল সার্ভিস। বিগত সময়ের তুলনায় প্রতিনিয়তই গতি পাচ্ছে নতুন এই সেবা। তাই তো দিনভর সেবা গ্রহীতাদের ভিড়ে ব্যস্ত সময় কাটে কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের কর্মীদের। একটা ট্রাকে নিয়ে গেলে অনেক টাকা খরচ, আর কুরিয়ারে নিয়ে গেলে তুলনামূলকভাবে অনেক কম এবং দ্রুত গতিতে চলে যায়। এটা আগে যে মালামাল পাঠাতো গাড়িতে ট্রাকে, তখন মালামাল ক্ষতি হতো, হারাতো। এখন কুরিয়ারে মাল দিলে নিশ্চয়তা থাকে, হারায় না, ক্ষয়ক্ষতি হয় না। এই কারণে মানুষ কুরিয়ারে মাল পাঠায়। অল্প সময়, নিরাপদ আর ঝামেলাহীন সুবিধার কারণে কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানে দিন দিন আস্থা বাড়ার পাশাপাশি দৈনিক কোটি টাকার পণ্য লেনদেনে প্রান্তিক জেলার অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে বলে জানান বিসিক কর্মকর্তা। খুব দ্রুত আমাদের প্রোডাক্ট, আমাদের উদ্যোক্তাদের প্রোডাক্ট হচ্ছে ক্রেতার কাছে চলে যাচ্ছে। নিঃসন্দেহে এই কুরিয়ার সার্ভিসটা আমার কাছে অনেক ভালো মনে হয়। এতে অনেক কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। পণ্য কিংবা ডকুমেন্ট পরিবহনে নতুন দিগন্তের সূচনা করেছে এই কুরিয়ার নির্ভর বাণিজ্য, যেখানে শহর আর গ্রামের দূরত্ব এখন আর কোনো বাধা নয়। লক্ষ্য রহমান, এখন পঞ্চগড়। শরীয়তপুরের জাজিরায় হুমকিতে মাছের ঘাটের তীর রক্ষাবাঁধ। এরই মধ্যে পদ্মায় বিলীন হয়েছে বাঁধের কিছু অংশ। ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের হাজারো মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী সমাধানের জন্য বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। সজীব খানের ছবিতে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবার পদ্মা নদীর তীর। এক যুগ আগে নদীর ডান তীরের 2 কিলোমিটার এলাকায় তীররক্ষা বাঁধ নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। তবে সময়ের সাথে প্রমত্তা নদীর স্রোতে সরে গেছে বাঁধের নিচের মাটি, ধসে পড়েছে বেশ কিছু অংশ। বাঁধে এমন দশায় হুমকিতে মাঝিরঘাট বাজার, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। বর্ষায় ভাঙন আতঙ্কে পদ্মার পাড়ের হাজারো মানুষ। বাড়িঘর ভাঙা ছিল, আমরা পড়া খাতে রয়েছি, অনেকে ভাঙা ছিল যাবো গা, আমার জায়গা সব নদীর মধ্যে বিভিন্ন জায়গায় এটা ফাটল দেখা দিছে, খুবই ঝুঁকির মুখে আছে এই বাঁধটা বা এই বাজারটা। বানটা দিলে আমাকে উপকার হইব, আমরা পোলাপান নিয়ে খুব কষ্ট করতেছি। এই বেড়িবাঁধটি অতি দ্রুত, মজবুতভাবে, টেকসইভাবে করা জরুরি। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধের তলদেশের মাটি সরে যাওয়ায় 1 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে বিশাল গভীরতার। বিষয়টি এরই মধ্যে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে বেশ কিছু উদ্যোগ নেয়ার কথা জানান পাওবির কর্মকর্তারা। অলরেডি আমাদের এটা নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। প্রকল্পটা অনুমোদন না হওয়া পর্যন্ত, অনুমতি না পাওয়া পর্যন্ত আমরা কাজ করতে পারবো না। তো যেহেতু সেটাও একটু সময় লাগবে, যার জন্য আমরা এখানে প্রিকশনারি হিসাবে কাজ করতেছি। মাঝিরঘাট বাজার ও পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষার্থে 2012-13 অর্থ বছরে এই বাঁধ নির্মাণ করা হয়। ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবি জানান স্থানীয়রা। এখন শরীয়তপুর। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পল্টন মোড়ে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এটা দুনিয়ার প্রমাণিত সত্য। 150 বছর আগে এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি, কিন্তু এই দিন পালন তো আমাদের বলতে হচ্ছে না। শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো 8 ঘন্টার কর্মঘণ্টা আছে, কিন্তু 8 ঘন্টায় তাদের হাতে যে স্যালারি, যে বেতন, যে ভাতা তুলে দেওয়া হয়, এ দিয়ে তার নুন আনতে পান্তাও ঘুরায় না, এইটুকু সারতে পারে না। তাই বাধ্য হয়ে এক জায়গায় করে 8 ঘন্টা কাজ, আরেক জায়গায় গিয়ে করে 8 ঘন্টা কাজ। সে তো মেশিন নয় রে ভাই, সে তো একটা মানুষ। তারও একটা শরীর আমার মতো আছে, তারও কাজের চাপে ক্লান্তি আসে, তারও বিশ্রামের প্রয়োজন হয়, তারও পরিবারকে সময় দিতে হয়, কিন্তু তাদের জীবনটা অনেকটা অমানবিক জীবন। আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই, এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করবো এবং সম্মান দেব। মিল কারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছোট্ট হলেও
পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করেন, মায়েরা, বোনেরা, কন্যারা কাজ করেন। তাদের জন্য ওই ধরনের নামাজের কোনো ব্যবস্থা রাখা হয় না। তারাও তো নামাজ পড়তে চায়। যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে বিনীত অনুরোধ করব, মেহরবানি করে তাদের ইবাদত পালনের আপনারা অংশীদার হন, এই সম্মানটুকু দেখান, তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দেন। তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে ওয়াক্তের নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে। চুপে নয়, করিডোরে নয়, ফাঁকের মধ্যে দাঁড়ায় নয়, বরঞ্চ নামাজের জায়গায় গিয়ে যেন তারা নামাজটা আদায় করতে পারে। সম্মানিত শ্রমজীবী ভাইরা, এখানে একটা বৈষম্য আমরা করেছি, এই জন্য মাপ চাই। অথচ এখনকার স্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ চাই। বৈষম্যটা হলো আমরা স্টেজের উপরে বসা আছি, হোক এটা ট্রাকের উপরে, অসুবিধা নাই, আমরা একটু উঁচুতে, আপনারা সমতলে। আচ্ছা, এটাও মানলাম, হয়তো একজনকে দেখার সুবিধা এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা ছায়ার দিকে। কষ্টটা আপনাদের বেশি হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন। এখানে হয়তো বা একজনদের এর বাইরে কিছু করার ছিল না। এই অনেক নেত্রকোনায় গোলায় ধান তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। চলছে ধান মাড়াই ও সংরক্ষণের কাজ। ধান নিয়ে আরও জানাতে নেত্রকোনার খালিয়াজুড়ির হাওড় থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। হাওড়ে কত শতাংশ ধান কাটা শেষ হয়েছে? চলতি বছর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা পূরণ হবে কিনা জানাবেন। এখন কিন্তু হাওড়ে ধান কাটা একেবারে প্রায় শেষ পর্যায়ে। এখন আজকের দিন পর্যন্ত কিন্তু হাওড়ে প্রায় 90% ধান কাটা কিন্তু শেষ হয়েছে। ইতিমধ্যে আপনি আমার পেছনে দেখছেন, আসলে এখন কিন্তু জমি থেকে সংগ্রহ করা ধানগুলো কিন্তু এখন রোদে শুকিয়ে ওইগুলো কিন্তু এখন গোলায় তোলার জন্য কিন্তু ব্যস্ত সময়ে পার করছেন হাওড় পাড়ের কৃষাণীরা। এখন এই ধানগুলো তারা ঘরে তুলবে এবং কিছু কিছু ধান তারা বাজারে বিক্রি করবেন। আপনি শুরুতে লক্ষ্যমাত্রার কথা বলছিলেন। আমি এবছর নেত্রকোনা যে হাওড় বিস্তৃত উপজেলাগুলো রয়েছে, সেই হাওড়ে প্রায় 41,000-75,000 হেক্টর জমিতে কিন্তু বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এবছর আবহাওয়া ভালো থাকায়, প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকার ফলে কিন্তু হাওড়ে এই শতভাগ ধানই কিন্তু একদম লক্ষ্য পূরণ হয়েছে। ইতিমধ্যে এবছর যেহেতু আগাম কোনো বন্যা কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যার ফলে কিন্তু এবছর ধানের একটি ভালো ফলন হয়েছে। তবে কৃষকরা বলছেন যে আসলে যেমন ফসলের ভালো ফলন হয়েছে, এখন হচ্ছে সেই ফসল ঘরে তুলে বিক্রির পালা। এখন যদি বাজারগুলোতে যে দাম পাচ্ছে, বিশেষ করে 1,000 থেকে 1,200 টাকার মধ্যে, এর বা একটু যদি বেশি দাম পায়, তাহলে কিন্তু এই যে কৃষকরা যারা এই বছরের একটি মাত্র ফসল, তাদের সারা বছরের খোরাক এখান থেকে আসে, সেই ফসলটি বিক্রি করে কিন্তু তারা ভালো টাকা আয় করতে পারবেন। ইতিমধ্যে হাওড়ের প্রায় সবগুলো গ্রামে কিন্তু এখন এই যে ব্যস্ততা, বিশেষ করে উঁচু যে স্থানগুলো রয়েছে, সেই উঁচু স্থানগুলোতে দলবদ্ধভাবে কিন্তু গ্রামের যেই নারী পুরুষ রয়েছেন, তারা কিন্তু এখন ধান রোদে শুকাচ্ছেন। যদিও প্রখর রোদ এবং গরম, সেই গরমকে তারা কিন্তু এখন বলছেন যে ধান শুকানোর জন্য কিন্তু এই রোদ কিন্তু তাদের জন্য অনেকটাই প্রয়োজন। তাই গরম সহ্য করে কিন্তু তারা এই ধানগুলো সংগ্রহ করছেন। সব মিলে বলা যায় যে নেত্রকোনার যে ধান কাটার যেই উৎসব বা সংগ্রহ অভিযান, সেটা কিন্তু সফলভাবেই চলছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার খালিয়াজুড়ি থেকে সর্বশেষ এনি। নেত্রকোনার হাওড়ে ধান কাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে পূর্ব বিরোধ এবং এক নারীর দিকে তাকানোর জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত 20 জন। বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে জড়ায় চানমণিপাড়া ও মোগলটোলা গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় চানমণিপাড়া গ্রামের হালেমা বেগম তার ছেলে সাইফুলকে নিয়ে হালুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোগলটোলা গ্রামের তৌহিদুলের সঙ্গে তর্কে জড়ায় তারা। পরে তৌহিদুলের পক্ষ নিয়ে মোগলটোলা গ্রামবাসী চানমণিপাড়া গ্রামের সাইফুলের বাড়িতে হামলা করে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের বাসিন্দা। দফায় দফায় চলা সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত 20 জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ময়নাতদন্তের জন্য শেরপুরের নকলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আব্দুল আজিজের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার সকাল 11টায় উপজেলার নারায়ণখোলা এলাকায় পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়। উত্তোলনের পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায়, গত 5 আগস্ট ঢাকায় এক দফা আন্দোলনে পুলিশের ছোড়া রাবার বুলেটে গুরুতর আহত হন আজিজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 দিন চিকিৎসার পর 7 আগস্ট মৃত্যুবরণ করেন আজিজ। শেরপুরের নকলার পারিবারিক গোরস্থানে তাকে কবরস্থ করার পর তার মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের জন্য আজিজের মরদেহ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়। টানা 3 দিনের ছুটিতে পর্যটক সমাগম বেড়েছে কক্সবাজার ও কুয়াকাটায়। ভাড়া হয়ে গেছে হোটেল মোটেলের বেশিরভাগ রুম। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদক ও কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। প্রথমে চলে যাব কক্সবাজারের মনতোষের কাছে। মনতোষ, আপনি জানাবেন পর্যটকের আগমন ঘিরে হোটেল মোটেলের কত শতাংশ কক্ষ বুকিং রয়েছে? পর্যটক খাত সংশ্লিষ্টরা কি বলছেন? এটি কক্সবাজার একেবারে ভরপুর রয়েছে বলা যায়। এই মুহূর্তে 60 থেকে 70% কক্ষ বুকিং রয়েছে বলে হোটেল মালিকরা আমাদের জানিয়েছেন। এবং এই যে টানা ছুটি, এটিকে ঘিরে আগামী শনিবার পর্যন্ত যেহেতু পর্যটকের সমাগম থাকবে, এটির কারণে এখানের যে ব্যবসা বাণিজ্য এটি এখন চাঙা রয়েছে এবং এই 3 দিন আসলে বেশ চাঙা থাকবে। তবে ঈদের পর থেকে কিন্তু কক্সবাজারে পর্যটকের চাপ রয়েছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে প্রচুর মানুষ কক্সবাজারে আসছেন। সেই ধারাবাহিকতায় আজকে গতকাল বিকেল থেকে আসলে পর্যটক আসা শুরু হয়েছে এবং আজকে এসে আসলে আমরা দেখছি যে সৈকতের যে সুগন্ধা পয়েন্টে আছি, এখানে একেবারে উপচে পড়া ভিড় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং নিজেদের মতো করে আসলে আনন্দ উচ্ছ্বাসের সাথে আসলে সময়টা তারা এখানে কাটাচ্ছেন। আমরা দেখছি যে কিছুটা সকাল থেকে কিছুটা ম্যাক রোদের আবহ রয়েছে, কিছু কখনো মেঘলা আকাশ, কখনো করে একেবারে কড়া রোদ, এরকম একটি পরিস্থিতি আসলে সৈকতে যাচ্ছে এবং বেশ ব্যবসা একটি গরমের পরিবেশ এখানে বিরাজ করছে। এরকম পরিস্থিতিতে অনেকে কিন্তু সমুদ্র স্নানে সময় কাটাচ্ছেন। এর বাইরে সৈকত ছাড়াও এখানে যে অন্যান্য দর্শনীয় স্থানগুলো রয়েছে, কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে পর্যটন স্পটগুলো রয়েছে, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, এইসব পর্যটন স্পট ছাড়াও মহেশখালী দ্বীপের আদিনাথ মন্দিরে অনেকে যাচ্ছেন, যেহেতু নতুন একটি সি ট্রাক সেখানে চালু হয়েছে। সেই সি ট্রাকে করে অনেকে মহেশখালী দ্বীপে ভ্রমণে যাচ্ছেন। সব মিলিয়ে কক্সবাজারে একটি উৎসব মুখর পরিবেশ আসলে বিরাজ করছে। এনি কক্সবাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এবার পর্যটকের খবর জানাতে চলে যাচ্ছি কুয়াকাটা জসিমের কাছে। জসিম, আপনি জানাবেন কুয়াকাটার সমুদ্র সৈকত ছাড়াও আশেপাশের পর্যটকদের জন্য আর কোন কোন পর্যটন স্পট রয়েছে, এ বিষয়ে জানাবেন। আপনি জানেন যে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্য অস্তের মনোরম দৃশ্য দেখা যায় এই কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমির 22 কিলোমিটার যে কোনো স্থানে দাঁড়িয়ে। কিন্তু এই 22 কিলোমিটার এলাকার ভিতরে যেমন আকর্ষণীয় স্পট হচ্ছে গঙ্গামতি, কাউয়াচর এবং লেমপুর চর এবং লাল কাঁকড়ার চর এবং 3 নদের মোহনা সহ বিভিন্ন দর্শনীয় স্পট রয়েছে। এছাড়া যে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা যে চর বিজয় রয়েছে, সেখানেও কিন্তু পর্যটকের বিচরণ রয়েছে। তো আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এখানকার যে কুয়াকাটা যাদের আবাদ করে, যারা এই কুয়ার নামে যে কুয়াকাটা নামকরণ করেছে, রাখাইন তো সেই কুয়াও দেখার জন্য পর্যটকরা ঘুরছেন এবং এখানকার রাখাইনদের যে আদিবাসীদের যে ঐতিহ্যের যে ধারক রাখাইন বৌদ্ধবিহার, মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার এবং সেখানকার যে মিউজিয়াম, সেটিও পরিদর্শন করছেন পর্যটকরা। এছাড়া যে এখানকার যে রাখাইনদের যে আবাসস্থল, সে পল্লীতেও তারা কিন্তু বিচরণ করছে এবং এখানকার যে তাঁত শিল্প, সেগুলোও কিন্তু তারা পর্যটকরা দেখছেন। এছাড়া যে কুয়াকাটার যে সকল হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে যে আজ কিন্তু 95 থেকে 100% বুকিং হয়েছে, বেচা বিক্রিও জমে উঠেছে। এক কথা বলা যায় যে পর্যটন কে ঘিরে এখন কিন্তু বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ। 3 দিনের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। শেষ করব এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার।
অধিকার আদায়ে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের মিছিল সমাবেশ, শ্রমিকের অধিকার আদায়ের দাবি। এই অভ্যুত্থান যতটুকু ছাত্রের তার চেয়ে বেশি শ্রমিকের, ফলে একটা নতুন দেশে যেন কোনোভাবেই শ্রমিকদের প্রতি বঞ্চনা না হয়। শ্রমিকদের জন্য যে মমতা, ভালোবাসা এবং অধিকার আদায়ের জন্য যে মেন্টাল কমিটমেন্ট, সেটা ফিরে আসতে হবে। ৩৩ বছর পর জাকসু নির্বাচনের ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ৩১ জুলাই ভোট গ্রহণ, একই দিনে হল সংসদ নির্বাচন। 2 মাস পর পদ্মা মেঘনায় হাজারো জেলে মাছ ঘাটে উৎসবের আমেজ, এখনো মিলছে না কাঙ্ক্ষিত মাছ। এবং পঞ্চগড়ের ব্যবসা বাণিজ্যের কুরিয়ার ও পার্সেল সার্ভিস এনেছে নতুন দিগন্ত, হস্তশিল্প কৃষি পণ্য বেচাকেনা এদিনে কোটি টাকার লেনদেন। শেষ করছে এখন জনপদ, এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।